কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই এক স্লোগানে মুখরিত হয় সারা দেশ। দমনের জন্য যা যা করা দরকার সবই করে হাসিনা, কিন্তু দমন করা যায় না, কারণ একজনকে মারলে ওই একজনই মরে, বাকিরা কেউ যায় না। গুলি করে করে লাভ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মর একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। সকল দল মত শ্রেণী পেশার মানুষের সর্বাত্মক প্রচেষ্টায় ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কয়েক ঘন্টার ব্যবধানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে হয়ে যান পলাতক ফ্যাসিস্ট খুনি হাসিনা। ততদিনে হাজারের উপর মানুষ শহীদ হয়ে গেছে, তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। অন্যদিকে আহতদের চিৎকারে আসমান যেন থরথর করে কাঁপছিল। আর এসব হাসিনা করেছিল শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। তার বিশ্বাস ছিল মানুষ মেরে ক্ষমতায় টিকে থাকা সম্ভব, আর একবার টিকে গেলে সব অপকর্মের আলামত ধুয়ে মুছে ছাপ করাও সম্ভব। এটা শুধু হাসিনার দাম্ভিকতা ছিল না, এটা ছিল পরীক্ষিত। এর আগেও হাসিনা মানুষ মেরে ক্ষমতায় ছিল এবং খুব সহজে সেটাকে ধামাচাপা দিয়েছিল। এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছেন কোন ঘটনার কথা বলছি। বলছিলাম 2013 সালের 5ই মে ভয়াল শাপলা গণহত্যার কথা, যেদিন এদেশের ধর্মপ্রাণ তাওহিদি জনতার উষ্ণ রক্তে ভেসে গিয়েছিল গুলিস্তান, মতিঝিল ও পল্টনের রাজপথ। অনেকের মতে সেদিন এবং তার পরবর্তী কয়েকদিন রাজনৈতিক দলগুলো যদি কিছু ভুল না করতো, তবে হাসিনার পতনের জন্য 2024 পর্যন্ত অপেক্ষা করা লাগতো না। কি হয়েছিল সেদিন তার বিস্তারিত জানবো ডগ স্টোরি 36 এর আজকের পর্বে। শাপলা গণহত্যার কিছু বছর আগে, সাল 2010, অদৃশ্য কোনো এক কারণে ইসলাম বিদ্বেষী কিছু ব্লগার ইসলামী বিধিবিধান এবং আল্লাহ ও তার রাসূলকে নিয়ে মিথ্যাচার ও কটূক্তি করতে থাকে, যার মধ্যে ছিলেন ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ ও ডক্টর ইমরান এইচ সরকার অন্যতম। ক্ষেপে ওঠে মুসলিম তাওহিদি জনতা। এর বিচার চেয়ে দেশের বিভিন্ন প্রান্তে মিছিল, মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সবার আশা ছিল তৎকালীন হাসিনা সরকার এই ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নেবে, কিন্তু ঘটনা ঘটল তার উল্টো। ব্লগারদের বিচারের বদলে উল্টো তাদের কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তখনই জনগণের মনে প্রশ্ন জাগে, সরকার আসলে কি চায়? অনেকের মতে আওয়ামী লীগ সরকার চাইতো এ দেশের তাওহিদি জনতাকে উস্কে দিয়ে তাদেরকে রাস্তায় নামাতে এবং পশ্চিমাদের কাছে তাদেরকে জঙ্গি হিসেবে পরিচয় করিয়ে দিতে, যাতে তার ক্ষমতার মসনদ আরো বেশি পাকাপোক্ত হয়। আর এ কাজে তারা লাগিয়েছিল ইসলাম বিদ্বেষী ব্লগারদের। ঠিক তখনই ঘটে একটি অরাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নাম তার হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে তখনও পর্যন্ত আওয়ামী সরকারের টার্গেট ছিল অন্য কেউ, এমন কিছু পরিচিত মুখ যাদেরকে পশ্চিমে খুব সহজেই জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দেওয়া যাবে এবং তাদের নিধন করা গেলে রাজনীতিতে বড় একটি প্রতিপক্ষকেও সরানো যাবে। তারা বেছে নিল বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে। শুরু হলো তথাকথিত যুদ্ধ অপরাধী বিচার, যাতে জামাতের প্রথম শ্রেণীর প্রায় সকল নেতাদের আসামি করা হয়। বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয় অনেক নেতা, আর সে বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য গঠন করা হয় গণজাগরণ মঞ্চ, যাতে ছিলেন সরকারের পালিত ও ইসলাম বিদ্বেষী কিছু ব্যক্তিবর্গ। তারা সেখানে জামাত নেতাদের ফাঁসির দাবির পাশাপাশি ইসলাম বিদ্বেষী অনেক স্লোগান, দাড়ি এবং টুপি সহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে লাগামহীনভাবে কটূক্তি করতে থাকে। 6 এপ্রিল 2013 রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেখানে 13টি দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে অন্যতম ছিল ব্লগার ও ইসলাম ধর্মের অবমাননাকারীদের কঠোর শাস্তির বিধান। আর এতে বিএনপি জামাতের পর হাসিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে উঠল হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের দেয়া কোনো দাবি না মানায় পরের মাসের 5 তারিখ অর্থাৎ 5ই মে ঢাকা অবরোধের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। অবরোধ সফল করতে সারা দেশ থেকে জড়ো হতে থাকে মানুষ। কিন্তু হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হওয়ায় ওই কর্মসূচিতে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে যোগদান করতে থাকে। আর এতেই মাথা খারাপ হয়ে যায় আওয়ামী সরকারের। দুপুরেই শুরু হয় সাধারণ নিরস্ত্র ধর্মপ্রাণ মুসলমানদের উপর পুলিশ ও হেলমেট বাহিনী অর্থাৎ ছাত্রলীগের হামলা। নিহত হন কমপক্ষে 17 জন। কিন্তু এরপরেও মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই কর্মসূচিতে যোগদান করতে থাকে। ততক্ষণে সরকার বুঝে যায়
যত হামলাই করা হোক অবরোধকারীদের এখান থেকে সরানো যাবে না। তাই তারা আহমদ শফি সাহেবের কাছে যায় এবং তাকে বলে, আপনি শাপলা চত্বরে চলেন এবং মুনাজাত করে বিক্ষুব্ধ জনতাকে চলে যেতে বলেন। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান। এরপর শুরু হয় এক নোংরা ও নৃশংস পরিকল্পনা। 6 মে আনুমানিক রাত 12:30। ক্লান্ত, বিধ্বস্ত, ক্ষুধার্ত, আহত সহজ সরল মানুষগুলো ঘুমিয়ে পড়ে মতিঝিল ও পল্টনের পিচ ঢালা পথে। কেউ কেউ জায়নামাজে নামাজরত অবস্থায়। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বিষয়টি স্বাভাবিক মনে করে যে যার অবস্থানে স্থির থাকে। কিছুক্ষণ পর শুরু হয় গোলাগুলি, ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। গুটগুটে অন্ধকারে মানুষগুলো দিশেহারা হয়ে দিক বিদিক ছুটতে থাকে। মতিঝিল ও পল্টন এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। সাধারণ মানুষগুলোকে মারতে অংশ নেয় পুলিশ, র্যাব, বিজিবি সহ 10,000-এর অধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। অভিযানে ব্যবহৃত হয় 80,000 টিয়ার শেল, 60,000 রাবার বুলেট, 15,000 শটগানের গুলি, 12,000 সাউন্ড গ্রেনেড ও 350 রাউন্ড ক্ষুদ্র অস্ত্রের গুলি। এসএমজি, AK-47 সহ ভারী অস্ত্রগুলো ঝাঁঝরা করে দেয় নিরস্ত্র জনতার শরীর। আর এই বর্বরতা চলে সারা রাত। বন্ধ করে দেওয়া হয় গণমাধ্যমের সম্প্রচার। তাদের টার্গেট একটাই, 2টার ভিতরে শাপলা চত্বর পরিষ্কার। 2টার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল। 6 তারিখ সকালবেলা। রক্তে পিচ্ছিল হয়ে গেছে মতিঝিল ও পল্টনের রাজপথ। চারিদিকে লাশ আর লাশ, অনেক মানুষ আহত। ঠিক এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল তার উল্টো চিত্র। রাস্তা ছিল অন্য দিনের তুলনা অনেক বেশি পরিষ্কার। মনে হচ্ছিল যেন কেউ ধুয়ে মুছে পরিষ্কার করে গেছে। ড্রেনগুলোতে জমে আছে লালচে পানি। কোথাও কোনো মানুষ নেই। তবে কি শাপলা চত্বরে কিছুই হয়নি? হ্যাঁ, হয়েছিল। তবে কোনো লাশ পাওয়া যায়নি কেন? কেননা খুনিদের টার্গেট শুধু মানুষ মারা ছিল না, টার্গেট ছিল শাপলা চত্বর পরিষ্কার করা। ফলস্বরূপ তারা হত্যার পর সকল লাশ গুম করে ফেলে এবং সকল আলামত ধুয়ে মুছে সাফ করে দেয়। 2টার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল। ঘটনার পর আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঠাট্টা করে বলেন, আপনারা দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। একটা মানুষ ঠিক কোন লেভেলের সাইকোপ্যাথ হলে গণহত্যা করার পর এই ধরনের মন্তব্য করতে পারে? ঘটনার পর মানবাধিকার সংগঠন অধিকার সেদিনের হতাহতদের 61 জনের একটি তালিকা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তার করা হয় অধিকার সেক্রেটারি জনাব আদিলুর রহমান ও পরিচালক নাসিরউদ্দিনকে। চালানো হয় নির্যাতন। এছাড়াও জিটিভির এক অনুসন্ধানমূলক প্রতিবেদনে বলা হয়, সেদিন প্রায় 300 জন মানুষ মারা গিয়েছিল। কিন্তু যে হেফাজতের ডাকে সাড়া দিয়ে মানুষগুলো জীবন দিল, তারা আজও হতাহতদের সঠিক কোনো তালিকা প্রকাশ করতে পারল না। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? এছাড়াও ওই ঘটনার পরবর্তী কিছুদিন যদি বিএনপি, জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো যদি উক্ত ঘটনা বিচারের দাবিতে রাজপথে নামতো, তবে হাসিনা সরকার টিকে থাকা সম্ভব ছিল না। কিন্তু কেউই তা করেনি, যার ঘানি টানতে হয়েছে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত।